এইটা হচ্ছে আরস্ত খান, তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তো লম্বা, খুব বেশ রোমান্টিক এবং এক ধরনের থ্রিল পাবেন এই টোটাল বর্ণনাটা। এবং এটা যদি কেউ এটা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে, তাহলে বাংলাদেশে এস আলম তার চেহারার একজনকে দাঁড় করাতে হবে, যে হচ্ছে কি বলবো, মাফিয়া লিডার, ব্যাংক ডাকাত, নাকি কি নামে অভিহিত করবেন সেটা আমি জানি না। কিন্তু ঘটনা ঘটেছে। এই খবর যখন প্রকাশ হচ্ছে, তখন দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক মালিকদের সংগঠন, তারা অর্থাৎ ব্যাংক মালিকরা যে গভর্নরের সঙ্গে কথা বলেছেন যে নতুন আইন বা অধ্যাদেশ হয়েছে, সেখানে ব্যাংকের পুরনো মালিকরা ফিরে আসার সম্ভাবনা আছে। তো ব্যাংকের গভর্নর আশ্বস্ত করেছেন যে না, এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে ডাকাতরা ফিরে আসতে পারবে না। এখন এটি হবে দেখার বিষয় যে যারা যেভাবে ডিজিএফআই কে ব্যবহার করে ব্যাংক ডাকাতি করলো, মানে ব্যাংক দখল, ব্যাংক ডাকাতি তো হলো ব্যাংকের টাকা লুট করা, এটা হলো ব্যাংক সুদ্ধা লুট, মানে টাকা সুদ্ধা, মানে পুরো সম্পদ লুট। এই লুটেরা, এই মাফিয়া, এই ব্যাংক ডাকাতদের আর ফিরে আসতে পারবে কিনা, আর নতুন করে পয়দা হবে কিনা, তাদের ঠেকানো যাবে কিনা, সম্ভবত এখন ব্যাংক সেক্টরে এটি একটা বড় আতঙ্ক বা বড় একটা চ্যালেঞ্জ। সরকারকে নিবিড়ভাবে, শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর না, অর্থমন্ত্রী সহ, প্রধানমন্ত্রী সহ তাদেরকে, ব্যাংক মালিকদেরকে ডেকে বলতে হবে বা ডাকা উচিত যে ভবিষ্যতে ব্যাংকের সেফটি সিকিউরিটি কি, ব্যাংক মালিকরা নিজেদের ব্যাংক লুটপাট করবে না তেমন কোনো গ্যারান্টি আছে কিনা, নিশ্চয়তা আছে কিনা। অর্থাৎ ব্যাংকগুলো যদি ব্যাংকের মতন চলতে না পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি যে বিপর্যয়, তার ভয়াল চিত্র আমরা বিগত সময় যেটা দেখলাম, সেটা কিন্তু আবার পুনরাবৃত্তি হবে। এই এস আলমদের মতন লোকরা যদি উত্থান হয়, তাহলে ওই আরস্ত খানের মতন লোকদের কাছে যে বলবে ই হ্যাভ টু স্টেপ ডাউন, তারা পদত্যাগ করবে, তারা টিকতে পারবে না। কারণ তারা শুধু রাজনৈতিক শক্তি না, ডিজিএফআই এর মতন রাষ্ট্রের সর্বোচ্চ একটা নিরাপত্তা, দেশের নিরাপত্তা নিয়োজিত যে সংস্থাকে ব্যবহার করা, এইটা আমরা 1/11 দেখছি, আর দেখলাম হচ্ছে শেখ হাসিনার আমলে কিভাবে ব্যাংক খাত, ব্যাংকের মতন আর্থিক খাত, মিডিয়া, রাজনৈতিক সকল ক্ষেত্রে ডিজিএফআই কে নির্মমভাবে তারা ব্যবহার করছে। সেই জায়গার থেকে ফিরে আসার পরিকল্পনা সরকার আছে কিনা সেটা স্পষ্ট করা দরকার। এবং ভবিষ্যতে কোনো ব্যাংক মানে ডাকাতি হবে না, দখল হবে না, এবং অন্যান্য সকল ক্ষেত্রে মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক নেতা কর্মী, বিরোধী, সরকারি যারাই হোক না কেন, প্রতিপক্ষ কেউই যাতে হয়রানির শিকার না হয়, এইরকম একটি ব্যবস্থার দিকে যাওয়া যাবে কিনা। এবং সেটাই কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। যদি এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে স্বচ্ছ বলেই কিন্তু আজকে দেখলাম প্রথম আলোতে রিপোর্টের প্রতি পদে পদে আছে, ওই সময় কিন্তু তারা বলতে পারেনি। ওই সময় এই রিপোর্ট প্রকাশ করতে যে ডিজিএফআই ওই যে ছাপাখানায়, প্রেসে যে তারা ঘেরাও করছে যে সেরকম ছাপা হচ্ছে কিনা কাগজ, পরে তাদেরকে অ্যাভয়েড করে পরে বিলম্বে তারা ছেপেছে। প্রথম আলোর সম্পাদক যিনি হাসপাতালে ছিলেন, সেখানে পর্যন্ত তারা হানা দিয়েছে, দেখা করার চেষ্টা করেছে। অর্থাৎ কি ভয়ঙ্কর অবস্থা যে ডিজিএফআই কে দিয়ে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকের মতন খুবই সেন্সিটিভ প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে একের পর এক। এভাবে দখল করতে করতে 6টা-7টা ব্যাংক দখল হয়ে গেল। এখন এই দখলদাররা যদি ফিরে আসে, তাহলে ব্যাংক এলোমেলো হয়ে যাবে। অনেকে বলেন, যুক্তি দেন যে তারা যদি ফিরে না আসে, তাহলে অর্থনীতি বাঁচবে না, তাদের হাতে টাকা আছে, সেই টাকাগুলি ফেরানোর দরকার। সুতরাং এই মানুষগুলোকে আবার পুনর্বাসিত করা দরকার অর্থনীতির স্বার্থে। এই যুক্তিও কিন্তু দেয়া হচ্ছে। এই যুক্তি যদি মেনে নেওয়া হয়,
তাহলে ব্যাংক খাত আর জীবিত থাকবে না, এটা পরিষ্কার। সরকারকে একদম খুবই এই ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নিতে হবে যে ব্যাংকের এই মাফিয়ারা কি ফিরে আসবে কি ফিরে আসবে না।